গল্প প্রেম তৃষা। লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব ২১। প্রেম নেওয়াজ মেয়েটির দেওয়া ঠিকানায় এসে আরও খেপে গেল। তৃষা এখানে নেই। লুকোচুরি খেলা হচ্ছে নাকি তার সঙ্গে? তেল শরীরে বেশি বেড়ে গেছে। এই তেল প্রেমের বের করতে একটা মুহূর্তও সময় লাগবে না। কি পেয়েছে ওই মেয়ে তাকে? চিঠি পাঠিয়ে তাকে সরাসরি অমনভাবে ধর্ষক বলল। একবার খুঁজে পাক, দর্শন কী জিনিস হাড়ে হাড়ে বোঝাবে। প্রেম একটু রিল্যাক্স হওয়ার জন্য বাগানের ফাঁকা অংশের দিকে যাই। অনেক দিন ধরে দূরে কোথাও যাওয়া হচ্ছে না, আর ফটোগ্রাফিও করা হচ্ছে না। যাবে নাকি একবার কুয়াকাটা কিংবা সুন্দরবন? ভাবতে ভাবতেই এগিয়ে যায় প্রেম। একটা সিগারেট ধরিয়ে এগোতেই হঠাৎ মেয়েদের হাসাহাসির শব্দ কানে এলো। একই সঙ্গে কে যেন কাকের মতো কর্কশ গলায় কা কা করছে, অর্থাৎ গান গাইছে। প্রেম এগিয়ে আসতেই গুলগুল হয়ে বসে থাকা সকল মেয়েরা প্রেমকে দেখে চুপসে যায়। যে মেয়েটি গান গাইছিল সেও চুপ। তৃষার সেদিকে পাত্তা নেই। সে হাতের একটা চিঠি পড়ে মিটিমিটি হাসছে, আর পাশের মেয়েটির গায়ে ডলে পড়ে বলছে, দেখ ভাই, জুনায়েদ আমায় প্রেমপত্র দিয়েছে। আইন বিভাগের সিনিয়র না? ইস দেখ কত সুন্দর করে প্রপোজ করেছে। গরু খাই ঘাস, তোমার প্রেমে পড়ে আমি খাবো বাঁশ। তোমায় দেখলে আমার চলে আসে কাশি। ওগো আমার সুন্দরী, তোমায় বড্ড ভালোবাসি। সেই চিঠি পড়ে তৃষার কি লজ্জা যে লাগছে। হঠাৎ করেই পেছন থেকে কেউ একজন গলা ছেড়ে কক কক করতে করতেই তৃষা বিরক্তিতে বলল, আরে কোন আকিস বিড়িকোর যক্কা রুগীর মতো কাশছে। বলেই পিছনে ফিরে বড় মুখটা ছোট্ট হয়ে আসে তার। কাপা গলায় বলল, আরে বাবা প্রেম ভাই আপনি? তৃষা চটজলদি চিঠিটা লুকিয়ে ফেলল। প্রেম বিষয়টা দেখেও দেখল না, কেবল বলল, গোল হয়ে বসে সবাই ড্যান্ডি খাচ্ছ নাকি? আচ্ছা, যা মন চাই করো, কিন্তু এ তৃষা তুমি আসো তো। আমি কেন? সিনিয়রদের প্রশ্ন করতে হয় কাম। প্রেম তৃষার হাত ধরে তাকে উঠিয়ে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, তো কোন সাইজ সহ্য করতে পারবে? মানে? মানে মান্দার গাছ দিয়ে দুগা তোমার পিঠে ফেলে ডিজাইন করব আমি। তো কোন সাইজের গাছ দিয়ে ডিজাইন করলে সহ্য করতে পারবে? দেখেন প্রেম ভাই, থানায় কিন্তু মামলা করব। কি করবে? বলেছি, পুলিশ আজকাল বেশি করে। বেশি বেশি করলে থানায় হামলা করব। কি বলেন, করব নাকি? কে কোথায় কার নামে মামলা করবে সবই জানি। আমি বয়রা না। চলো আমার সঙ্গে। প্রেম তৃষার হাত ধরে তাকে টেনে সঙ্গে করে নিয়ে যায়। তৃষা চেঁচিয়ে উঠে বলল, ভাই ভাই সারেন, ইমার্জেন্সি বাথরুমে যেতে হবে ভাই, নইলে সর্বনাশ হয়ে যাবে। প্রয়োজনে ডাইপার এনে দেব, তবুও আজকে বাঁচার পথ নেই তোমার তৃষা। তৃষা গাল ধরে বসে আছে। যেই মেয়েটাকে দিয়ে টুটকাচিটি পাঠিয়েছিল তারও একই অবস্থা। প্রেমবাই গালে এক হাতের মার্ক বসিয়ে দিয়েছে যে মনে হচ্ছে চাপার দাঁত এদিক সেদিক নড়ে অকালেই সব পড়ে যাওয়ার মুক্কুম ব্যবস্থা হয়েছে। তৃষার দীর্ঘক্ষণ শাস্তি হলো। তার মুখে তো দাগ পড়েই গেল। একই সঙ্গে কানটা টেনে প্রেমবাই লম্বা করে দিয়েছিল। রাগের মাথায় সে আবার প্রেমবাইয়ের কান ধরে টানতে গিয়ে খেলো আরো ২-৪টে চড় থাপ্পড়। না না, এখন মনে হচ্ছে মার সহ্য করার ক্ষমতা আজকাল তার ভালোই হয়েছে। এইভাবে চললে গিনিস বুকে সিনিয়রের মার সহ্য করার বিশেষ ক্ষমতার জন্য তাকে একটা পুরস্কার অবশ্যই দেওয়া হবে। তৃষা মনে মনে আবারও দৃঢ়পণ করল, এখন থেকে প্রেমবাইয়ের থেকে সে মেপে মেপে মোটা ১০ অঙ্কের দূরত্ব বজায় রাখবে। প্রেমভাইকে বিশেষ পাত্তা দিবে না। এত এত কথা মনে মনে বললেও সেদিন প্রেমের পানিশমেন্টের কারণে তার ২ পা ব্যথায়
অবশ হয়ে গিয়েছিল। কেবল কি তাই? ৫৬ বার প্রেম তাকে দিয়ে চিঠি লেখাই। একবার বলে, এই লেখা সুন্দর হয়নি। আরেকবার বলে, এই চিঠি ভালো লাগেনি। ইস, এই লোক যে নিজেকে কোন দেশের প্রধানমন্ত্রী মনে করেন তা কেবল খোদাই জানে। ভার্সিটি থেকে বের হওয়ার সময় জুনায়েদের সঙ্গে দেখা হয়। তৃষার পানিশমেন্ট শেষ হতে হতে সন্ধ্যা হয়। ওই সময় একটা মানুষও সেখানে নেই, স্বাভাবিক। তবে জুনায়েদ প্রখর মেধাবী ছাত্র। অনেক দরকারে অনেক সময় তাকে এখানে পাওয়া যায়। জুনায়েদকে দেখে তৃষার হাসি পেল। মানুষজন যে এত লজ্জা কেমন করে পায় আল্লাহই জানে। তৃষার তো এসব ভাবলেও হাসি পায়। তবুও তৃষা একটু ঢং করে হেঁটে জুনায়েদের কাছে যেতেই জুনায়েদ উল্টো দিকে হাঁটা শুরু করলো। তৃষার মেজাজ তাতে বিগড়ে গেল। তাকে ইগনোর করা, এই তৃষাকে সবাই ঠিক করে এখনো চিনতেই পারেনি। এই জুনায়েদকে কুত্তার দুধ যদি এই অপরাধের বিনিময়ে না খাইয়েছে। সে দৌড়ে জুনায়েদের কাছে গিয়ে ব্যাগের থেকে কলম বের করে জুনায়েদের সামনে দাঁড়িয়ে বলল, এই জুনায়েদ বোদ্দা, এভাবে ইগনোর কেন করছো? লাভ লেটারের উত্তর দেওয়ার আগেই এমন ব্যবহার? দেখুন ভাবি, ভুল হয়ে গেছে। এই শালার ব্রাদার তোর কোন কালের ভাবি লাগিরে? বউ তো লাগেন না, আরেকজনের সম্পদ। তৃষা ভালো করে চেহারার দিকে তাকালো জুনাইদের। ও মা, নাকে মুখে ব্র্যান্ডেড লাগানো। এমন উদম কেলানি যে তৃষা ছাড়াও অন্যরা খায় ভেবেই অনেকটা শান্তি লাগলেও পরক্ষণে ঠোঁট কামড়ে এক ব্রু উঁচিয়ে তৃষা জিজ্ঞেস করল, তো তোমার থুমা বদলে দিল কে? আর তুমি না আমায় অনেক ভালোবাসো? এই ভালোবাসার নমুনা দেখো, আমার পিছনে মসনুদের বিরাট লম্বা লাইন লেগে আছে। তবুও আমি তোমার চিঠি গ্রহণ করেছি। এখন বেশি ঢং করতে হবে না। তুমি চাইলে আমার পার ঘন্টা হিসাবেও বয়ফ্রেন্ড হতে পারো। চলো, এখন আমি তোমার প্রেমিকা। আমায় মজার কিছু খাবার খাওয়াতে নিয়ে যাও তো। তোমার জন্য সবটা ইজি করে দিলাম আমি। ছেলেটি নিচের দিকে চেয়ে বলল, ভাইয়া জানলে আমায় এবার মেরেই ফেলবে। শুধু শুধু বিপদ আর বাড়াবেন না। উফ, ভাইয়া ভাইয়া বলে মাথা খাচ্ছে কেন? আরে আমি সুন্দরী মানুষ, এমন হাজারটা ছেলের ইচ্ছে হবে আমায় বউ করে ঘরে তোলার। তাই বলে এখন সব ভাইয়ের সেই ইচ্ছার মর্যাদা রক্ষা করতে গিয়ে আমায় ভাবি বলে ডাকতে হবে? ছেলেটি কিছু বলতে গিয়ে চুপসে যায়। ভয় আর আতঙ্কে গলা শুকিয়ে আসে। তৃষা বুঝতে পারল তারই পিছন দিকে তাকিয়ে আছে জুনায়েদ। সে পিছন ফিরে দেখল প্রেমবাই জিন্স প্যান্টের পকেটে ডান হাত গুজে গুরুগম্ভীর ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। শার্টের বোতাম খুলে কোনোই অবধি গুটিয়ে রেখেছে। কি ড্যাশিং লাগছে তাকে। তৃষা কিছু বলার আগেই জুনায়েদ প্রেমকে সালাম দিল। জুনায়েদ কিছু বলতে যাবে তার আগেই প্রেম তার চোখে চোখ রাখতেই সেই বান্দা তো দেয় একটা বহুদূর। তৃষা এগিয়ে এলো প্রেমের দিকে, সরু চোখে ব্রুকুসকে কোমরে হাত রেখে ঢং করে বলল, এই যে হাইব্রি না মানে হ্যান্ডসাম প্রেম ভাই, আপনি কি জুনায়েদকে খেলানি দিয়েছেন? কেন মনে হলো? না, আপনি আমাকেও তো এভাবে ধরে কেলান। ইস, দেখুন না, কে যেন মারল বেচারাকে। আর দেখুন, তার চেয়েও দুঃখের বিষয়, সকালের চিঠিতে লিখল ভালোবাসি, এখন ডাকে ভাবি। হয়তো সে তোমাকে ভালো না, বরং ভালবাসে। সত্যি করে বলুন, এসবে আপনার হাত নেই তো? হাত কেন, আমার পাও সেখানে নেই। আপনি কিছু করেননি তো? বিষয় বাঁদরমুখী না হলে কিছু না, বরং অনেক কিছুই করলাম। এত বাঁকা বাঁকা কথা কেন বলেন? কারণ সোজা কথাই মন ভিজে না। তৃষা মুখটা বেঁচে কাটল। এই পুরুষ তো তর্কে হেব্বি জোস। অনেক কিছু শিখতে হবে এর থেকে। সে প্রেমের প্যান্টের দিকে তাকিয়ে দেখল, তাতে ছেঁড়া ফাটা ডিজাইন। তৃষার হাসি পেল। সে হেসে হেসে বলল,
এ মা প্রেম ভাই, আপনার প্যান্ট দেখি ফুটো, সব দেখে ফেলেছি কিন্তু। প্রেমের বিরক্তিভাব বেড়ে গেল। সে তৃষার হাতটা ধরতেই তৃষা চেঁচিয়ে ওঠে, আরে কই নিয়ে যাচ্ছেন? ওহ, ভালোই হলো, গাড়ি ভাড়া বেঁচে যাবে। জলদি চলো, তোমাকে ভালো করে দেখাতে হবে না? একটু দেখে কি মন ভরে? তৃষা পিটপিট করে চেয়ে বলল, কি দেখাবেন? ওই যে প্যান্টের নিচে, যেটা লো কোয়ালিটিতে জুম করে এইচডি ফরম্যাটে দেখাবো। তৃষা চোখগুলো বড় বড় করতেই প্রেম ভাবল, মেয়ে বুঝি এখন লজ্জায় কান্নাকাটি করে দিবে। ওমা, তার ভাবনাকে গুলিয়ে খেয়ে তৃষা ৩২ পাটি বের করে বলল, জলদি চলুন প্রেম ভাই, আমি ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করে ভাইরাস হয়ে যাব। তৃষার বাবা তখন কেবল বাইরে থেকে ফিরেছেন। আসার সময় তৃষার পছন্দের চিকেন ফ্রাই ছিপি থেকে নিয়ে এসেছেন। রুমে ঢুকে যখন চেঁচিয়ে বলল, কী রে তৃষা, তোর চিকেন ফ্রাই এনেছি, তখন মেয়ের রুমে ঢুকে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইলেন তরিকুল কাজী। মনে পড়ে গেল, তার মেয়ে তো তার সেই কতদিন কেটে গেল, বাড়ি ছাড়া হয়েছে। এক মুহূর্তের জন্য তনিমা আর তৈমুরটার মুখটাও চুপসে গেল। এই চিকেন ফ্রাই নিয়ে এখন আর তার বোনের সঙ্গে ঝগড়া করতে হবে না। কেবল এইটুকু ভাবলেই পরাণ পুড়ে খাকা হয়ে যায়। তৃষা চলে তো গেল, সঙ্গে নিয়ে গেল এই বাড়ির সকল সুখ। কেবল রেখে গেল মায়া নামক ২ অক্ষরের একটা শব্দ, যা ঠিক মতো ঘুমাতে দেয় না, কেবল ভেতরে পুরাই। তরিকুল সিলিং ফ্যানের নিচে বসতেই তনিমা তাকে লেবুর শরবত এনে দিলেন। পাশে বসেই বললেন, এমপি যুবরাজ, পরে আর কিছু বলেছিলেন? না। তুমি আর কতদিন অভিমান করে থাকবে গো? এবার একটা ব্যবস্থা করো না। জানো তো আমার মেয়েটা কত অগোছালো। এই হাতে একটু একটু করে যত্ন নিয়ে মেয়েটাকে মানুষ করেছি। ওর কিছু হয়ে গেলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? আর না আমি নিজেকে। সন্তান তো ভুল করেই, তাই বলে ক্ষমা করবে না? খোদা পাপীদেরকেও ক্ষমা করেন। সেখানে তৃষা আমাদের সন্তান, তৃষা আমাদের জীবনের সব। তৃষার আব্বু, মেয়েটাকে আমার থেকে তুমি বেশি আদর দিয়েছ। মাথায় রাখনি উকুনে ধরবে বলে, জমিনে রাখনি পিঁপড়া ধরবে বলে। আজ সে মেয়ে কই আছে জানি না। মাঝরাতে এখন আর তৃষা ঠিক করে ঘুমিয়েছে কিনা। ঘুমের মাঝে মেয়ের চুলে হাত বুলিয়ে না দিয়ে, তুমি কেমন করে ভালো আছো? তৃষার মা অন্যায় মুখ লুকিয়ে কাঁদছেন। তৈমুরটার চোখে জল, সেও আর পারছে না। বাবাকে বলছে, তুমি বোনকে না খুঁজলে এবার আমি কিন্তু নিজেই খুঁজতে বেরিয়ে যাব। আমিও বোনের মতো হারিয়ে যাব, আমাকেও পাবে না। তৃষার বাবা জবাব দিলেন না, জবাব নেই তার কাছে। তবে বুকটা বোধহয় তারও ভেতরে ভেতরে ফাটছে। তার ঘরের আলোটা আজ বহুদিন ধরেই ঘরে নেই। অন্ধকারে থাকতে যে তারও কষ্ট হয়, সেই কথা মুখ ফুটে একবার যদি বলতে পারত। যুবরাজ সরকারের মিটিং ছিল। বাসার উদ্দেশ্যে রওনা হতে হতে রাত হয়। বাইরে তখন ব্যবসা গরম। যুবরাজের মুজিব কোটটা খুলে রাফসানের কাছে দিয়েছে। তবে গাড়ির এসির বাতাসেও গরম কমছে না। সাদা পাঞ্জাবিটা খুলে ফেলবে নাকি? স্যারকে এমন বিচলিত হতে দেখে রাফসান তাকে জিজ্ঞেস করল, ঠান্ডা কিছু আনিয়ে দিব নাকি? তবে গলা ঠান্ডা হবে, তবে দেহ, দেহকে ঠান্ডা করতে গোসল ছাড়া আপাতত মাথায় কিছুই আসছে না। আছে আছে, তবে তার আগে চলো রাজনীতিবিদ ফরহাদ শেখের বাড়ি। শুনেছি তার মেয়েটা নাকি জবরদস্ত, দেখি আমার দেহ কতখানি ঠান্ডা করতে পারে। এই মা স্যার, আপনি দেহ ব্যবসায়ী কবে থেকে নেমে গেলেন? হ্যাঁ, শুরুটা তোমায় দিয়ে করি গবেট, বলেই ভাবলেশীনভাবে রাফসানের দিকে তাকাতেই সে ছিটকে দূরে সরে যেতেই বলল, এই ভাই, আমার বেড়া মানুষের রুচি আসে না।
তিশা ম্যাডামকে খুঁজে পেলে কিন্তু নালিশ করব। যুবরাজ মুখ ভর্তি বিরক্তি নিয়ে বলল, তোমার বালের তিশা ম্যাডামের গোষ্ঠী আকাশ কালো মকমলের মতো বিস্তৃত হইয়া আছে। তারাগুলো ছোট ছোট প্রদীপের মতো জ্বলজ্বল করছে। চাঁদ তার আলোয় নিস্তব্ধ জিঞ্জিরাকে অপার্থিব আবেশে ডুবিয়ে রেখেছে। পাশেই বুড়িগঙ্গা, কালো নদীর জলে চাঁদের আলো ছড়াচ্ছে মোহনীয়তা। রাস্তাঘাট এখন প্রায় ফাঁকা, কোথাও হালকা বাতাসে শুকনো পাতার খসখস শব্দ, কোথাও আবার দেরি করে ফেরা মানুষের পায়ের শব্দ হঠাৎ ভেসে ওঠে। ঘরবাড়ি অন্ধকারে নিমগ্ন, শুধু মাঝে মাঝে কোনো জানালার ফাঁক দিয়ে ফিকে আলো উকি দেয়। তৃষার দুই পাশে দুটো কুলবালিশ, পায়ের কাছে একটা। সে বালিশ ছেড়ে উল্টো দিকে শুয়ে আছে, পা দুটো উঠিয়ে রেখেছে হেডবোর্ডে। পাগুলো আজ এত ব্যথা করছে। স্বপ্নের মধ্যে হয়তো তৃষা ঝাড়ু আর জুতো নিয়ে প্রেমকে ধরে থেরাপি দিচ্ছে। হঠাৎ তৃষার রুমের জানালা সাদা পর্দাগুলো বাতাসের ঝটকায় নড়ে উঠল। কেউ একজন প্রবেশ করল তার অন্ধকার রুমটায়। তৃষা তখনও গভীর ঘুমে নিমজ্জিত। বোম ব্লাস্ট হলেও টের পাবে বলে মনে হচ্ছে না। লোকটার গায়ে কালো রঙের একটা হুডি। সে অন্ধকারে তৃষার পাশে এসে দাঁড়ালো, সামান্য ঝুঁকে তার চুলগুলোতে হাত বুলিয়ে দিল আলতো করে। হঠাৎ চোখ গেল তৃষার পেটের দিকে। স্কার্ট পরেছে সে, অনেকটা উপরে উঠে গেছে, পাগুলো উন্মুক্ত। যেই টি শার্টটা গায়ে পড়েছে সেটাও অনেকটা উপরে উঠে গেছে। বারান্দায় পর্দা দেওয়া নেই, চাঁদের আলো ভেতরে প্রবেশ করেছে। লোকটির হাতে একটা ইঞ্জেকশন। সে ইঞ্জেকশনটা হাতে নিয়ে বসল তৃষার পাশেই। একেবারেই মৃদু কণ্ঠে গুনগুন করে উঠল, প্রেম আমার, ও প্রেম আমার। চোখটা তার তৃষার পেটের দিকে দিতেই হঠাৎ গানটা স্তব্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ সেখানে চোখ স্থির করে, এবার আলতো করে পেটের কাছ থেকে টি শার্টটা আরও খানিকটা উপরে তুলে তাকিয়ে দেখলো নাভির দিকে। তারপর আলতো করে ঝুঁকে নিজের ঠোঁট ছুঁয়ে দিল নাভির কাছে। তৃষা নড়েচড়ে উঠল, তবে সেই উষ্ণ ঠোঁটের পরশ তার আম্বিলিক থেকে সরল না বোধহয়, বরং চুমুটা বদলে গেল মৃদু কামড়ে। এভরিওয়ান, নয়েসের জন্য ভীষণভাবে দুঃখিত, সরি। তৃষার ঘুমটা পাতলা হলেই সে নড়েচড়ে উঠল। পানির তৃষ্ণা পেয়েছে। উঠে বসতেই দেখল বারান্দার পর্দাগুলো নড়ছে। বাইরে বাতাস ছেড়েছে নাকি? ইদানিং আবহাওয়া কেমন রং বদলাচ্ছে। অসময়ে আগমন ঘটা জিনিসগুলোর প্রতি মানুষের কেমন যেন বিরক্তি কাজ করে। তবে এই অসময়ে আসা বৃষ্টির প্রতি বিরক্তিবোধ হচ্ছে না। সে কি একটা ভেবে পেটে হাত দেয়। নাভির কাছটাই পিঁপড়া কামড় দিল নাকি? চুলকে আবারও বিছানায় এসে শুয়ে পড়ে। ঘুমের মাঝে এত জ্বালা একেবারেই সহ্য হয় না। যুবরাজের সঙ্গে রাজনীতিবিদ ফাহাদ শেখের ঝামেলা অনেক আগ থেকেই। বেটা খচ্চরের বংশ শেখ, অথচ দল করে বিএনপির। সব কাজে বামহাত ঢুকানো তার পছন্দের কাজ। যুবরাজের পেছনে না লাগলে তার পেটের ভাত হজম হয় না। এবার যুবরাজ সরকারও বুঝাবে সে কি জিনিস। সরকার বংশের ছেলে সে, যেন তেন মানুষ না। বংশগতভাবে সেও রাজনীতি করে আসছে। এই রাজনীতির মঞ্চে পাক্কা খেলোয়াড় হয়েই সে নেমেছে। যুবরাজ শুনেছে ফাহাদের একটা মেয়ে আছে। কখনো মিডিয়ার সামনে তিনি সেই মেয়েকে আনেননি। কেন আনেননি জিজ্ঞেস করলেই বলতেন, আমার মেয়ে এসবে অস্বস্তি বোধ করে। মেয়েটা দেখতেও নাকি একটুও সুন্দর না, কোনো কাজেরও না, তবে ফাহাদের অতি প্রিয়। শত্রু অনেক দেখে মেয়েকে আড়ালেই রেখেছেন। আর কোনো সন্তানও নেই। যুবরাজ শেখ বাড়ির পেছনে গাড়ি থামাতে বলে রাফসানকে বলল, সব ব্যবস্থা আমার করা আছে, মেয়েটাকে আমার চাই। মেরে ফেলবেন? সুন্দর হলে না হয় ভেবে দেখতাম। আপনি দেখেছেন? না, শুনেছি।
শোনা কথায় কান দিতে নেই। তাহলে জলদি তুলে এনে দেখার ব্যবস্থাটা করে দাও, মিস্টার গবেট। সামনে পরীক্ষা, ক্লাস মিস করা যাবে না এখন। সকাল সকাল প্রেম নেওয়াজের সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃষা, তাকে পেল না। ভালোই হয়েছে, একটা দিন শান্তিতে থাকা যাবে। ক্লাস শুরু হওয়ার আগে কানে ইয়ারফোন গুঁজে পছন্দের বয়ব্যান্ড প্রিমরোজের গান শুনছে তৃষা। প্রিমরোজ ব্র্যান্ডের মেইন ভোকালিস্টকে সবাই আদার নামেই চিনে। সকল ধরনের গান গায় এই ছেলেটা, তবে কখনো পরিচয় জানা যায়নি। আদৌ আদর নামক কেউ আছে নাকি তা তৃষার জানা নেই। তবে তৃষার এই কণ্ঠস্বরের ব্যক্তিকে দেখার খুব 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 ইচ্ছে। কবে যে এই লুকায়িত কণ্ঠের জাদুকর সামনে আসবে। শিমলা এসে পাশে বসতেই জিজ্ঞাসা করলো, আদারের গান শুনছিস? না, তোর বাতারের গান শুনছিস শালি। মুখের কি ছিরি, সুন্দর করে কথা বলতে পারিস না? সুন্দরের নানির পিছন ফাঁকা তো তাই, আমায় দিয়ে ওইসব আসে না। তোর জন্য একটা খবর নিয়ে এসেছি, সেই রকম একটা খবর। ক্যাডা মল্ল, 40 কিন্তু মাস্ট বি, খালি তেহারি করতে বলবি। আরে কী সব অলক্ষণী কথা, কেউ মরবে কেন? তোর ওই যে আন্দার আছে না, সে এইবার ফেস রিভিল করবে। ঢাকাতেই তার প্রথম লাইভ কনসার্ট হবে। ভাই আমি তো এখনই আদারকে দেখার জন্য ছটফট করছি। আদারের প্রেমরোজ ব্র্যান্ডের কনসার্ট, তাও সোলো কনসার্ট। ওর কত কত ভক্ত। শুনেছি টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। যেই হারে মানুষ তাকে দেখার জন্য টিকিট কিনছে, আমরা পাবো তোর মনে হয়? টিকিটের দাম কত? 2500 একজন। শালার কপাল। এই বোন, তুই আমায় 2500 টাকা ধার দে, মাইনে পেলে ফেরত দিয়ে দিব। যদি মাইনে না পাই, ফুটপাতে ভিক্ষা করে হলেও চুকিয়ে দিব। আচ্ছা বাবা, বুঝেছি। তাহলে অঙ্কুরকে বলি টিকিটের ব্যবস্থা করতে। তৃষা সরু চোখে শিমলার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে মিটিমিটি হাসতেই শিমলা লজ্জা পেল। তৃষা ফের জিজ্ঞেস করল, ও মা গো, আমার আগে চশমিশ, তোর প্রেমও হয়ে গেল? উহুম উহুম, চুমুটুমুও হয়েছে নিশ্চয়। তলে তলে এত কিছু। এই দেখ, তোর বরের জুতা কিন্তু বিয়ের সময় আমিই চুরি করব। শিমলা লজ্জা লজ্জা মুখ করে বলল, আরে বাবা, এত দূর যাওয়ার কিছুই নেই। আমরা কেবল কথা বলেছি। সে আমায় একবারও বলেনি ভালোবাসে, আমিও বলিনি। এমনি আমাদের কথা হয় আর কি। শোন, কেউ কেউ আছে মুখে ভালোবাসি বলতে পারে না, তবুও যেন বিশ্ব উজাড় করে ভালোবাসতে জানে। পুরুষ মানুষ বুঝলি তো এমনই, সব কিছু প্রকাশ করতে পারে না। তবে দেখবি কাজে কর্মে বুঝিয়ে দিবে সে কতখানি ভালোবাসে। হয়েছে হয়েছে, আর প্রেমের বাণী শুনতে চাই না। তোর ওই বাড়িতে কেমন দিন কাটছে? কাটছে মোটামুটি। এই শোন, তুই কিন্তু প্রেমবাইয়ের সঙ্গেই প্রেমটা করতে পারিস। এই, তুই প্রেমবাইয়ের বউ হলি, আর আমি অঙ্কুরের। তারা দুই বেস্ট ফ্রেন্ড, আর আমি তুই সবাই মিলে একসঙ্গে বিয়ে করব, ঘুরতে যাব, ভালো হবে না? তৃষার শরীর শিরশির করে উঠল। এই হারে বজ্জাতের সঙ্গে আবার প্রেম, ভাবলেই তো ভয় ভয় করে। তৃষা শিমলার আরেকটু কাছে এসে বলল, প্রেম ভাইয়ের ওইখানে সমস্যা আছে। কোথায়? ও মা, সে কি রে, তুই কেমন করে জানলি? না থাকলে এতদিনে বিয়ে করে এতগুলো বাচ্চার বাবা হয়ে যেত। প্রেমও তো একটা করতে পারে না, করবে কেমন করে? সমস্যা ওইখানেই। বলেই তৃষা মিটমিট করে হাসল। হেসে বলল, এই খবর তুই ভার্সিটির সবাইকে বলে দিস, সেই মজা। শিমলা হাসবে কি হাসবে না ভাবতে ভাবতেই তার চোখ গেল তৃষার পেছনে। সেই মুহূর্তেই চুপসে গেল। তৃষা ফের বলল, আমি এআই দিয়ে তার মুখ লাগিয়ে একটা ভিডিও বানাবো। ভিডিওতে সে বলবে কোনো বিশেষ কারণে তার নাম প্রেম হয়েও এখনো প্রেম হচ্ছে না। শিমলা চোখের ইশারা দিয়েও তৃষাকে সামাল দিতে পারছে না।
তৃষা বলেই যাচ্ছে, হু হু করে হাসছে, আর শিমলার গায়ের উপর লুটিয়ে পড়ে কষিয়ে ছড়থাপ্পড় দিচ্ছে। অঙ্কুর ভাই যদি তোকে বিয়ে না করে, প্রেম না করে, তাহলে তারও এআই দিয়ে ভিডিও বানিয়ে তাকেও বদনাম করে দিব। শিমলা এবার সিমটি মারতেই তৃষা বলল, শালি, আমি তোমার অঙ্কুর নাকি? যাও গিয়ে অঙ্কুরকে জায়গা মতো সিমটি মেরে আসো। পিছনে দেখ। তৃষা ভাবলেশীনভাবে পিছন ফিরতেই বরফের মতো জমে গেল। ও মা, স্বয়ং যমদূত দেখি। প্রেমবাই যে দাঁড়িয়ে আছে, পাশেই আবার অঙ্কুর। দুজনেই তৃষার দিকে তাকিয়ে আছে। প্রেমকে কি যে হট লাগছে, লাগবে না কেন? আকাশি রঙের একটা শার্ট পরেছে, তবে আজকে আর সাদা নয়, বরং কালো প্যান্ট পরা। হাতের ব্রেসলেটটাও দারুণ। বাদামি রঙের সরু ফক্সাইগুলো তারই পানে তাকিয়ে আছে। প্রেম ভাইয়ের বাম হাতটা প্যান্টের পকেটে গুজে রাখা। পাশের অঙ্কুরটা কম কিসে, বুক খোলা নেভি ব্লু রঙের শার্টের সঙ্গে জিন্সের প্যান্টে চমৎকার লাগছে তাকে। প্রেমকে দেখে তৃষা ভাজা মাছটা খেতে জানে না এমন ভাব করে বলল, আরে, আসসালামু আলাইকুম প্রেম ভাই। দিনকাল জ্বর জ্বরে ফকফকা যাচ্ছে তো? আচ্ছা যাই, বুঝলেন তো, সামনে আবার পরীক্ষা, কিছুই পারি না গো। এত তাড়া কিসের? ডিপার্টমেন্ট তো আমাদের একই। আমি তো আছি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। কি যেন সমস্যার কথা বলছিলে? তৃষা কি বলবে না বলবে ভাবতে ভাবতেই শিমলার দিকে তাকিয়ে বলল, আমার বান্ধবীর একটা চ্যাপ্টারে সমস্যা, বুঝিয়ে দিবেন? দেন তো। তৃষা শিমলার দিকে তাকালো, বলল, যা। প্রেম ভাই মার্কা মারা বুচানি দেয়, এবার প্রথম হয়ে যেতে পারবি। শিমলা পড়েছে বিপদে। মাছ থেকে তাকে এমন করে ফাঁসানো, কাজটা ঠিক হলো না একেবারেই। তবে ঘটনা আগানোর আগেই অঙ্কুর মাঝে ঢুকে বলল, শিমলার সমস্যা আমি দেখে নিব। সব সাহায্য তুই একাই করবি নাকি? আমাকেও কিছু করতে দে। প্রেম পাত্তা দিল না, তার নজর এখনো তৃষার উপরেই। তৃষা নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার হোয়াটসঅ্যাপে একটা নাম্বার থেকে ভয়েস মেসেজ আসতেই সে ক্লিক করলো। তাতেই তার শরীর জমে ক্ষীর। বুঝতে বাকি রইল না প্রেমবাইর যে এসব কাজ। শেষে কিনা ওই রাতের চুমুর শব্দ আর ঝগড়াঝাটি এই খারাপ লোকটা রেকর্ড করে রেখেছে। প্রেম এবার তৃষার দিকে তাকিয়ে বলল, তৃষা, তোমার সমস্যাটা আমি রাতে সমাধান করব। কোন চ্যাপ্টারের সমস্যা তখন না হয় বলবে। দেখুন, রাতে ভার্সিটি আসতে পারবো না। জিঞ্জিরা থেকে এখানে আসতে হেব্বি খরচা হয়। এখানে নয়, বেডরুমে এসো আমার। কিছু সমস্যা বেডরুম ছাড়া সমাধান করা যায় না। আরে যাই যাই, সবখানেই যাই। চলো তাহলে ট্রাই করে দেখি। ভার্সিটির ফাঁকা জায়গায় তৃষা এই গরমের মধ্যে একটা মেয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলাই মাতোয়ারা। কে নাকি তাকে বলেছে এই গরমে এসব খেললে নাকি ডায়েট হয়, শরীর হলিউডের নায়িকাদের মতো জিরো ফিগার থাকে। তাই সে আপাতত সেই চেষ্টাই করছে। এক কোণে কিছু ছেলে বাইকে বসে আড্ডা দিচ্ছে, তার কিছুটা দূরেই প্রেম ফোন টিপছে, মাঝে মাঝে আবার তৃষাকে দেখছে। এই মেয়ের কপালে দুঃখ আছে বিরাট। এমন বাঁদরের মতো নাচন কাঁদুন না করলেই কি নয়। মন তো চাইছে জামার মধ্যে ছাড় পোকা ছেড়ে দিতে। যখন কামড় খাবে তখন বুঝবে নাচার মজা কেমন। কোণে আড্ডা দেওয়া ছেলে দুটোর মধ্যে চিকন করে ছেলেটি বলল, দেখ দেখ, হেব্বি মাল। কোন ডিপার্টমেন্টের? আমি কি জানি। যা, গিয়ে নাম্বার জোগাড় কর। মনে হয় না পাত্তা দিবে। মেয়েকে চালু মনে হচ্ছে। কি বলিস? আমি রনি, এর থেকেও সুন্দরী মেয়ে আমার টাকায় কিনেছি। আমার মুতের স্পিডের থেকেও জলদি আমি মেয়ে মানুষকে বিছানায় আনতে পারি। বলেই দুজনে আবার হাসলো। প্রেম উঠে দাঁড়াতেই অঙ্কুর বলল, কই যাস ভাই? মুততে। মুতের প্রতিযোগিতায় নামবো বুঝলি?
দেখতে হবে না আমার স্পিড আলালের ঘরের দুলালকে টেক্কা দিতে পারি কিনা। অঙ্কুর জবাব দিল না, কেবল হেসে উঠে দাঁড়িয়ে ছেলে দুটোকে ডেকে বলল, এই ভাই, চলো মুতে আসি। রনি জিজ্ঞাসা করল, কই যাব? আরে চিপাই আসো না, ফিরিতের আলাপ করি। রনির আর তার বন্ধুকে না চাইতেও উঠে আসতে হলো, কারণ সিনিয়র বলে কথা, অবাধ্য হলে জীবন তেজপাতা। রনি আর তার সাথেই ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রেম হঠাৎ করেই পিস্তলটা বের করে রনির কপালে ঠেকাতেই সে কেঁদে উঠল। ভাই, কি করেছি ভাই, এমন করছেন যে? তোর মুতের স্পিডটা দেখালি না যে, তাই কষ্ট পেলাম। সোজা বুকে এসে লাগলো রে, জানে জিগার। রনির আর বুঝতে বাকি রইল না প্রেমবাই যে সবটা শুনেছে। সে প্রেমের পা ধরে বসে ক্ষমা চাইতেই প্রেম পা ছাড়িয়ে নিয়ে বলল, তুই যদি এখান থেকে এক চুল পরিমাণ নড়িস, তাহলে মূত্র বিসর্জন তো দূরের বিষয়, ওই মূল্যবান সম্পদও আর জায়গায় থাকবে না। বলেই সে প্যান্টের জিপার খুলতেই অঙ্কুর হেসে দিল। তাকে রং রাঙিয়ে প্রেম রনিকে বলল, এই রনি, একটা গান ধর। গানের সুরে আমি আবার ভালো কাজ সারতে পারি, আই মিন স্পিডটা আমারও বাড়ে। বলেই সে রনির গায়ের উপর কাজটা সারল। রনি ভয়ে ভয়ে সবটা সহ্য করে নিল। জীবন বাঁচলেই হয়। কাজ শেষ করে প্যান্টের জিপার লাগাতে লাগাতে প্রেম হুমকির স্বরে রনিকে বলল, ওই তৃষা, তোর মা লাগে। কি লাগে তোর? মা? হ্যাঁ, ঠিক তাই। আর বাজে কথা বলবি ওকে নিয়ে? না ভাই, জীবনেও না। বললে কি হবে? আপনি আমাকে আরেকবার খাতনা করাইয়া দিবেন। দ্যাটস মাই বয়। এই অঙ্কুর, আমি 2 মিনিটে হাতটা ধুয়ে আসছি। তুই তৃষাকে গিয়ে বল আমার বাইকের সামনে গিয়ে দাঁড়াতে। ওর খবর বাসায় গিয়ে নিচ্ছি।